বাংলাদেশের রাজনীতিতে গতকাল খুবই ঘটনাবহুল একটা দিন ছিল। অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, কিন্তু শেষ পর্যন্ত রাতের বেলা প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের একটা সুস্পষ্ট তারিখের কথা জানিয়েছেন। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেটা নিয়ে কথা বলতে চাই, এবং সেই প্রশ্নটা, এই ঘোষণা কি নির্বাচনকে নিশ্চিত করছে নাকি কোনো অনিশ্চয়তা আছে? আমরা কিভাবে দেখব এটাকে? আরও যে সব ঘটনা ঘটলো এগুলো নিয়ে একটু কথা বলা হয়তো দরকার হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনাটা হচ্ছে একটা ঘোষণাপত্র বাংলাদেশ সরকার গ্রহণ করেছে। প্রধান উপদেষ্টা স্বয়ং সেটা পাঠ করেছেন। এই ঘোষণাপত্র নিয়ে আলোচনা সমালোচনা চলছে, কিছু অ্যানালিসিস আছে, আমি নিজেও করতে চাই। কিন্তু অন্তত একটা দল, জামায়াতে ইসলামীকে দেখলাম এটা নিয়ে খুবই শীতল প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা এটা একদমই পছন্দ করেননি, এবং রাজনৈতিক দলগুলো যা করে জাতিকে জুড়ে দেয়। তার মতামত বলেন যে জাতি পছন্দ করেনি, জাতি এটা গ্রহণ করেনি। জামাতের নায়েবে আমির সেরকম একটা মন্তব্য করেছেন। কেন তাদের এতটা নাখোশ হবার কারণ, এগুলো নিয়েও কথা বলতে চাই। আরেকটা ঘটনা, এটা আসলে কি ডাইমেনশনে দেখা হবে জানি না। এনসিপির কয়েকজন নেতা হঠাৎ কক্সবাজারে গেছেন এবং তারা পিটার হাসের সাথে দেখা করেছেন। বৈঠক পূর্ব নির্ধারিত ছিল ইত্যাদি ইত্যাদি বলে নানান নিউজ ছড়িয়ে পড়ে। দেশের মেইন স্ট্রিম নিউজ মিডিয়া এটা নিয়ে নিউজ করে, কিন্তু শেষ পর্যন্ত জানা গেল পিটার হাস দেশেই নেই। কিন্তু তারপরও তারা এইভাবে গেলেন 5 তারিখে, এবং একটা সিসিটিভি ফুটেজে যেভাবে দেখা যায় তারা যেভাবে বিমানবন্দরে যে জায়গা দিয়ে বেরোচ্ছেন, এটা খুব স্বাভাবিক না। সো এটা নিয়েও প্রচুর কথাবার্তা হয়েছে। সব ছাপিয়ে যে বললাম, শেষ পর্যন্ত নির্বাচনের ডেট স্পেসিফিকলি বলা হয়েছে অলমোস্ট। সেটা নিয়ে এই কথাটা জরুরি। আপনাদের হয়তো মনে আছে, যারা আমাকে নিয়মিত দেখেন এখানে বা টিভি টক শোতে, আমি একটা কথা ডক্টর ইউনূসের লন্ডন সফরের পর ক্লিয়ারলি বলেছিলাম। সেটা হচ্ছে, জনাব তারেক রহমানের সাথে বৈঠকের পর সরকারি যে স্টেটমেন্টটা দেয়া হয়েছে সেটার মধ্যে কিছু যদি কিন্তু ছিল, 3টা যদি কিন্তু অ্যাটলিস্ট ছিল। একটা হচ্ছে, যদি প্রস্তুতি সম্পন্ন হয়, সংস্কার এবং বিচার যদি সঠিকভাবে সম্পন্ন করা যায়, সেই সাপেক্ষে রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেও পারে। আমি তখন একটা জিনিস খুব ক্লিয়ারলি প্রেডিক্ট করেছি, সেটা হলো, খুব কনফিডেন্টলিও বলেছি, ডক্টর ইউনূসের সাথে জনাব তারেক রহমানের ফেব্রুয়ারি নিয়ে নির্বাচনের গ্যারান্টি হয়েছে। ডক্টর ইউনূস এই কথা দিয়ে এসছেন। কিন্তু এইসব লিখতে হয়, কারণ তিনি তার যে ভাষণে এপ্রিলের কথা বলেছেন সেখানেও কিন্তু এই শর্তগুলো ছিল। সুতরাং হুট করে একজনের সাথে বসে এটা সরাসরি লিখে দেয়া যায় না, বলে দেয়া যায় না। তাই এই যদি কিন্তুগুলো ছিল। আর বিএনপির পক্ষ থেকে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে ওই মিটিং নিয়ে, তাতে আমি কনফিডেন্ট ছিলাম এই রকম কোনো নিশ্চিত গ্যারান্টি না থাকলে বিএনপি আসলে এতটা উচ্ছ্বাস প্রকাশ করতো না এই বৈঠক সম্পর্কে। তাতে এটা খুব স্পষ্ট ছিল। এখন আমরা অনিশ্চয়তা আছে কিনা সেটা নিয়ে কথা হলো। তার আগে একটা তর্ক কেউ কেউ করছেন যে সরকার নির্বাচনের তারিখ ঘোষণার কে, নির্বাচন কমিশন এটা করবে না। সরি, যারা এটা বলছেন তারা ভুল করছেন। টেকনিক্যালি বাংলাদেশের নির্বাচন কমিশন দুটো নির্বাচন করার ব্যাপারে তার নিজস্ব ক্ষমতা, সে নিজে সিদ্ধান্ত নিতে পারে। তাদের যে কথা বলছেন তার প্রাথমিক কথাটা এক অর্থে ঠিক আছে, কারণ সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন এ দুটো নির্বাচন কমিশন স্বয়ংসম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সংবিধানে তাই লেখা আছে। মানে রাষ্ট্রপতি নির্বাচনটা এখন পার্লামেন্টারি সিস্টেমে যে রাষ্ট্রপতি নির্বাচন হয়, এটা তেমন কোনো জোগাড় যন্ত্রের ব্যাপার না, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। কিন্তু একসময় তো প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল, সো ওই জিনিসটা রয়ে গেছে ওখানে। তাহলে সংসদ নির্বাচন এবং প্রেসিডেন্ট নির্বাচন সে নিজে নেবে। সো সামনে একটা সংসদ নির্বাচন কমিশনই কি সিদ্ধান্ত নেওয়ার কথা? উত্তর হচ্ছে না। আমাদের সংবিধানে যেইভাবে নির্বাচন হওয়ার কথা ছিল সেই স্ট্রাকচারটা পুরো ভেঙে পড়েছে। পঞ্চদশ সংশোধনীর পর ছিল, হঠাৎ করে যদি সংসদ ভেঙে যায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই, তাহলে ভেঙে যাওয়ার পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন হবে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন 3 মাসের মধ্যে নিজে স্বতঃস্ফূর্তভাবে ডেট ঠিক করতে পারত সংবিধান অনুযায়ী। কিন্তু আমরা ওটা ফলো করিনি। নির্বাচন কমিশন গঠন হওয়াটা নিয়েও আরও অনেক ঘটনা বা জটিলতা ছিল। আর পঞ্চদশ সংশোধনী এখন বাতিল হয়ে গেছে, তাতে ত্রয়োদশ সংশোধনী আছে, তাতে তত্ত্বাবধায়ক সরকারের অপশন আছে, সেটাও 3 মাসের মধ্যে নির্বাচন করার কথা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পর। ফলে আমরা অলরেডি, আমি বহুবার বলেছি, আমরা সংবিধানের এই একটা জায়গা বাইরে চলে গেছি। ফলে এখন নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নিজের নির্বাচনের ডেট ঠিক করবে ক্ষমতা বলে, এটা হয় না, এটা হতে পারে না। এবং ভবিষ্যতে, বারবার বলছি, আমাদের আরও বেশ কিছু কাজ আছে। সব কিছুকে আমরা একত্র করে আগামী সরকারকে এই সরকারের সময় সংবিধান ভঙ্গের বেশ কিছু জিনিস র্যাটিফাই করতে হবে। 5ম এবং 7ম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান এবং
হুসাইন মোহাম্মদ এরশাদের শাসন আমলকে বৈধতা দেওয়া হয়েছিল, যদিও সেটার একটা বড় অংশ পরবর্তীতে উচ্চ আদালতে বাতিল হয়েছিল। এগুলো শেখ হাসিনার আদালত, এবং আমরা এটাকে এভাবেই বলতে পারি যে সেগুলো তারা সেই কারণে হয়েছে। এই জন্য আমরা প্রায় অনেকে মনে করি কেউ সংবিধানের মধ্যে এটা সেটা যদি ঢুকিয়ে ফেলা যায়, আমাদের সিকিউরিটি নিশ্চিত করা যায়, আমরা যারা অভ্যুত্থানের মানুষ আছি তারা মানে নিরাপদ হয়ে যাব। আমি প্রায় একটা কথা বলি, শেখ হাসিনা বা তার দোসর কেউ যদি ক্ষমতায় আসে, নতুন সংবিধান লিখে তার মধ্যে যদি রীতিমতো এইখানে যারা মুভমেন্টে ছিলেন তাদেরকে জাতির সূর্য সন্তান আখ্যা দেওয়া হোক, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা দূরে থাকুক, ফুলের টোকাও দেওয়া যাবে না, এসব যদি লিখে টিখে রাখেন কোনো লাভ নেই। আসলে এগুলো যা যা করার তারা আসলে করে ফেলবেন। এটা এই সংবিধান বাতিল করে সংশোধনী এনে গায়ের জোরে না পারলে তুলে নিয়ে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, গুম, এগুলো তো আছেই। যাই হোক, যেটা বলছিলাম, নির্বাচন কমিশন ঘোষণা করবে এটা ভুল ধারণা, সুতরাং এটা সরকারেরই জানার কথা ছিল। এবং প্রধান উপদেষ্টা যেটা জানিয়েছেন, নির্বাচন কমিশনকে তারা একটা চিঠির মাধ্যমে জানাবেন রমজানের আগে ফেব্রুয়ারি মাসেই একটা ডেট ঠিক করার জন্য। তার মানে মোটা দাগে সেকেন্ড উইকের মধ্যেই নির্বাচন হবে, বা থার্ড উইকের শুরুর দিকে, এরকম একটা কিছু মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। থার্ড উইকের শুরু না, সেকেন্ড উইকের মধ্যেই নির্বাচন হবে, ব্যাপারটা এইরকমই, এটা নিশ্চিত হয়ে গেছে। এখন প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে তার কথা রাখলেন, এবং তিনি নির্বাচন দিতে চান কি চান না এই ধরনের একটা কনফিউশন ছড়িয়ে পড়েছিল বিভিন্ন দিকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি নিজে অ্যাটলিস্ট যে কথা তিনি দিয়েছেন সেই কথাটা তিনি রাখতে চান। কারণ আমরা প্রায় একটা কথা বলছি যে ডক্টর ইউনূস আগে কেমন ছিলেন, তিনি গ্রামীণে কেমন ছিলেন, তিনি অন্যান্য প্রতিষ্ঠানে কেমন ছিলেন, সেটার জন্য জাতি খুব ওয়াকিবহাল ছিল না। আমরা জানি না, আমি নিজেও আসলে জানি না। কিন্তু এটা তো সত্য, উনি এখন দেশের দায়িত্ব নিয়ে কি করছেন সেটা এই জাতি জানে, বিশ্ব জানে। তিনি একটা বিশ্বের একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে সারা পৃথিবীর নজর তার দিকে আছে। সুতরাং তিনি যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্টের ব্যাপারে তিনি শতভাগ আন্তরিক, এটা আমি বিশ্বাস করি। কিন্তু এখানে একটা কিন্তু আছে। আমি আগে বলেছিলাম, আপনাদের মনে আছে হয়তো, অনেকবার বলেছি, এবং আমি ভয়টা পাই, আমরা প্রধান উপদেষ্টাকে যথেষ্ট টাফ হিসাবে দেখি না যখন কঠোর হওয়ার প্রয়োজন হয়। প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না বহুবার বলেছেন, 7-8 বার বিদেশি মিডিয়ার সাথে অনেক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশেও বলেছেন। কিন্তু শেষ পর্যন্ত করলেন চাপের মুখে পড়ে, যখন একটা সকল আন্দোলন শুরু হলো জনাব হযরত আব্দুল্লাহর নেতৃত্বে, তার সাথে জামায়াত শিবির যুক্ত হলো, ইসলামিস্টরা, ফার রাইটরা যোগ হয়ে শাহবাগে একটা মোটামুটি ব্লকেড হলো, শেষ পর্যন্ত তো সিদ্ধান্ত নিতে হলো। তাহলে প্রধান উপদেষ্টা তার দেয়া কথার ব্যাপারে কিন্তু টাফ থাকতে পারেননি। এখন আমরা এই আলাপ যদি করি, রাজনৈতিক দলগুলো এই নির্বাচনকে পিছিয়ে দেয়া বা ভণ্ডুল করে ফেলার জন্য যদি আবার মাঠে নামার মতো প্রেক্ষাপট তৈরি আছে। যে নির্বাচন কমিশনকে বলছেন উনি চিঠি দেবেন, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না বলে তো বলছে এনসিপি, জামায়াতও 2-1 বার বলেছে, এনসিপি রিপিটেডলি বলছে। তো যদি তারা এটা নিয়ে তোড়জোড় শুরু করে, ধরলাম নির্বাচন কমিশন মতবিনিময়ের জন্য ডাকবেন রাজনৈতিক দলগুলো, তারা গেলেন না। শুধু সেটাই না, নিরাপত্তাকে অজুহাত হিসাবে বেশ কিছুদিন থেকে মাঠে রাখা হচ্ছে। এটার সাথে যেমন এনসিপির বক্তব্য আছে, জামায়াতের আমিরও একই রকম বক্তব্য দিয়েছেন যে নির্বাচনের এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টা স্বয়ং এই ধরনের নির্বাচনের প্রেক্ষাপট বিবেচনায়, আইনশৃঙ্খলার প্রেক্ষাপট বিবেচনায় তিনি নির্বাচন কিভাবে হবে ধরনের কথা কিছু রাজনৈতিক দলের নেতার সামনে বলেছেন। ফলে অনেকগুলো যদি কিন্তু এখনও রয়ে গেছে বলে আমি মনে করি। এবং যদি কিছু মানুষজন একটা মাঠে খুব বাজে পরিস্থিতি তৈরি করতে পারে, প্রধান উপদেষ্টা নিজে যেহেতু আগে একটা ক্ষেত্রে অন্তত যথেষ্ট টাফ সিচুয়েশন, টাফনেসের পরিচয় দিতে পারেননি তার স্টেপের ক্ষেত্রে, আবারও যে হবে না বলা কঠিন। সরকারের মধ্যে একটা অংশ আমরা খুব স্পষ্টতই জানি তারা চান অ্যাজ মাচ অ্যাজ পসিবল টাইম তারা ক্ষমতায় থাকবেন। সরকারের মধ্যে যেমন আছেন, সরকারের বাইরে লোকজন আছেন, দেশের বাইরে থাকা ইনফ্লুয়েন্সাররা আছেন। অনেকে মনে করেন এই সরকারের অনেক দিন থাকা দরকার, সামনে অন্য একটা বয়ান আনেন, কিন্তু যখনই এটা তারা করতে পারেন তাতে তাদের আসলে ডিফ্যাক্টো পাওয়ার বাড়ে। বহু মানুষের বহু রকম ক্ষমতা, দেশের মধ্যেও কিছু লোকজন আছে, এই দেশের মধ্যে নাকি একজন সিরাজুল আলম খান আছে, পেছনে পেছনে কত কি করে। তো তারা মিলে, সবাই মিলে নাকি তারা যদি নির্বাচন দিয়ে পিছিয়ে যায় তাহলে তারা অনেক বেশি এম্পাওয়ার্ড থাকবেন, পাওয়ারকে ছেড়ে দিতে চায় বাংলাদেশের মতো প্রেক্ষাপটে। সো এই চেষ্টা চলবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি শেষ পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। কেন হবে এটা নিয়ে আমার নিজস্ব একটা বিশ্লেষণ আছে, আমি সেই বিশ্লেষণটা আপনাদের সামনে
অচিরেই নিয়ে আসবো। তবে আমি একটা কথা আগেও বলেছি, আমি এখনও বলছি, বাংলাদেশে একটা নির্বাচন হয়ে সুষ্ঠুভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার আগ পর্যন্ত আমরা বিপদমুক্ত নই। এই যে দেশে যেসব দলগুলো নানান রকম টালবাহানা করছে, নানান রকম কথা বলছে, এগুলো যদি মানে দর কষাকষির কারণে হয়, বিএনপির কাছ থেকে কোনো ল্যাভারেজ চায় তারা, দ্যাটস ফাইন। কিন্তু এগুলো যদি ষড়যন্ত্রের অংশ হয় নির্বাচন বানচাল বা ভণ্ডুল করার জন্য, প্রচুর দেশি বিদেশি খেলোয়াড় আছে, আমরা তো দেশি খেলোয়াড়দের কথা বললাম, বিদেশি প্রচুর খেলোয়াড় আছে, অনেক দেশ আছে, অনেকের এখানে ভেস্টেড ইন্টারেস্ট আছে, জিওপলিটিক্যাল ইন্টারেস্ট আছে। সো নির্বাচন নিয়ে প্রচুর প্রচুর কথাবার্তা, প্রচুর স্বার্থের সংঘাতের সম্ভাবনা আছে। আমাদের এই সময়গুলো পর্যন্ত ভিজিল্যান্ট থাকতে হবে। বিশেষ করে নির্বাচনের পক্ষের যে শক্তিগুলো, সেটা রাজনৈতিক, সিভিল সোসাইটি, যারা যারা আছেন, ব্যবসায়ী যারা যারা, সাধারণ মানুষ যারা যারা আছেন, প্রত্যেকের উচিত হবে এই সময়টাতে খুবই অ্যালার্ট থাকা এবং প্রয়োজনে শোরগোল করা। আমি প্রায় বলি শোরগোল কাজ করবে বলে আমি বিশ্বাস করি, কারণ একটা পক্ষ থেকে যখন হবে পাল্টা শোরগোল দিয়ে নির্বাচনটাকে সিকিওর করার চেষ্টা করতে হবে। আর শেষ কথা এটা নিয়ে ভবিষ্যতে আবারও কথা বলবো, আগেও বলেছি, একদম আলাদা একটা ভিডিও করতে চাই। নির্বাচন হওয়া মানে বাংলাদেশ স্বর্গ হয়ে যাওয়া না, শিওর। কিন্তু আমরা একটা মোটামুটি ওয়ার্কিং ডেমোক্রেসির পথে যদি আগাতে পারি, ধাপে ধাপে বাংলাদেশ নিজের পক্ষে বাসযোগ্য একটা দেশ হয়ে উঠবে বলে আমি বিশ্বাস রাখতে চাই, এবং এরকম প্রচুর এভিডেন্স গ্লোবালি আছে।